নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অবশ্যই সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। আজ সারাদিন যাবৎ তার যে শবযাত্রা এবং শেষ যাত্রা, সেই যাত্রার ছবি আপনারা দেখেছেন অবশ্যই, এবং সেখানে বিভিন্ন মানুষ, সাংস্কৃতিক জগতের মানুষ থেকে রাজনৈতিক জগতের মানুষ সবাই এসে উপস্থিত হয়েছিলেন এবং সবার মুখেই একটা যেটা কথা আমরা শুনতে পেয়েছি, নিষ্কলঙ্ক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং অজাত শত্রু বুদ্ধদেব ভট্টাচার্য। সমস্ত মানুষের সঙ্গেই তার যে সম্পর্ক ছিল, কোথাও গিয়ে রাজনীতির ঊর্ধ্বে, কোথাও গিয়ে তা হয়তো আত্মিক একটা সম্পর্ক, এবং সেই কথাই কিন্তু স্মৃতিচারণা করেছেন বাম যুব নেতৃত্ব থেকে শুরু করে যারা বয়স্ক নেতৃত্বরা আছেন তারা সবাই। এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে স্মৃতিচারণ করেছেন আমাদের ক্যামেরায় আব্দুল মান্নান, এবং অবশ্যই তিনি কিন্তু কংগ্রেস নেতা। এবং আমরা জানি যে 2016 সালে যখন বাম কংগ্রেস জোট হলো তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য, তখন কিন্তু আব্দুল মান্নান এবং বুদ্ধদেব ভট্টাচার্য এই দুজন একটা স্তম্ভ হিসেবে কাজ করেছিলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমাদের সামনে স্মৃতিচারণার ক্ষেত্রে বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু ছিলেন আপামর জনতার একজন নেতা, এবং অবশ্যই তার সঙ্গে বিভিন্ন সময় মতপার্থক্য হয়েছে, যেহেতু আব্দুল মান্নান একদম বিপরীত মেরুর একটা রাজনীতি থেকে তিনি সারা জীবন সেই বিশ্বাসে মতবাদী ছিলেন, এবং সেই জায়গা থেকে বুদ্ধদেব ভট্টাচার্য একদম কমিউনিস্ট একজন মতবাদী মানুষ ছিলেন। সেখানে মতপার্থক্য হয়েইছে, তাদের বিভিন্ন ক্ষেত্রে মতপার্থক্য হয়েছে, কিন্তু কোথাও গিয়ে একটা স্পেস, রাজনীতির বাইরেও একটা স্পেস কোথাও গিয়ে তাদের মধ্যে ছিল। এবং অবশ্যই সেই সম্পর্কটাকে কিন্তু আজকে আবারও মনে করলেন আমাদের টক টু বাংলা ক্যামেরার সামনে আব্দুল মান্নান। দেখাবো সেই ছবি আপনাদের। বুদ্ধবাবুর মতো একটা স্বচ্ছ রাজনীতিবিদ, যার বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ করতে পারে না, আমরা একটা হারালাম। এটা খুব দুর্ভাগ্য। বিধানসভায় দরকার পড়ে একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং, সরকার পক্ষ বিরোধী পক্ষের আন্ডারস্ট্যান্ডিং দরকার পড়ে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা যদি না থাকে তাহলে কিন্তু বিধানসভা পরিষদে কোনো সুস্থ হতে পারে না। সেখানে সরকার সব খেয়াল খুশি মতো করবে বা বিরোধী পক্ষ খেয়াল খুশি মতো যা খুশি চাইবে, এই নয়, আন্ডারস্ট্যান্ডিং যদি আসতে হয়। বুদ্ধবাবু সেটা করতে পেরেছিলেন। যেহেতু জ্যোতিবাবুর সঙ্গে আমাদের যে ডিফারেন্স, তাতে আমরা জ্যোতিবাবুর সঙ্গে হ্যালো জ্যোতিবাবুকে আমরা চেয়ে বলতে পারি না, কিন্তু সিদ্ধার্থ জ্যোতিবাবু করতে হ্যালো জ্যোতি বসো। ফলে এই যে একটা আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, সেটা বুদ্ধবাবু খুব সাকসেসফুলি পালন করেছে। এবং সংসদীয় গণতন্ত্রে যেটা অপরিহার্য, সরকার পক্ষ বিরোধী পক্ষ যদি একটা নিয়ম মাফিক যদি আন্ডারস্ট্যান্ডিং না আসে, তাহলে কিন্তু সংসদীয় গণতন্ত্র চলতে পারে। শুধু বহুদিনের সম্পর্ক, আপনাদের কিছু পার্সোনাল মুহূর্ত মনে করছে? অনেক মনে করছে, এমন অনেক হচ্ছে সরকারকে বিব্রত করার জন্য আমি অনেক করেছি, কিন্তু বুদ্ধবাবু মেনে নিলেন। হ্যাঁ, সেসব নামগুলো বললে আপনি অনেকে বেছে নিন। হ্যাঁ, মতপার্থক্য তো হয়েছে, একদম হালিম সাহেবের সঙ্গে আমার মতপার্থক্য হয়েছে। তো বুদ্ধবাবু হালিম সাহেবকে বলতেন আপনি মান্নানকে এত পেছনের গুরুত্ব দেন, মান্নান সাহেব সবসময় আমাদের পেছনে লাগে, বলে সেই জন্য তো করে রেখেছি। এগুলো দরকার হয়, সেটা অনেকদিনই হারিয়ে গেছে। আমি লাস্ট 4-5 বছরে সেটা দেখিনি। সরকার পক্ষ এবং বিরোধী পক্ষের সমস্ত নেতৃত্বদেরকে যে একটা অদৃশ্য বাঁধনে বুদ্ধদেব ভট্টাচার্য বেঁধে রেখেছিলেন, ফের আজ অদৃশ্য বাঁধনে সব বলে নেন। উনি কোনো নাটক করার জন্য কোনো করতেন না, উনি অস্থায়িটি মেনটেন করার জন্য দেখাতেন না ছবি তুলে, কিন্তু উনি যে কাজের মধ্যে প্রমাণ করেছিলেন যে আমরা সবাই একটা টেবিলে বসছি, আমাদের আলোচনার মধ্যে দিয়ে সব কিছু মেটাতে হবে। আমরা বুঝতে পারতাম যে আমরা বিরোধী পক্ষে বিরোধিতা করার জন্য আছি, কিন্তু অন্ধ বিরোধিতা করার জন্য নয়, সেটা আমরা করতাম। সেটা দেখে বলতে এটা বুদ্ধবাবু। আপনারা দেখলেন সেই স্মৃতিচারণা আব্দুল মান্নানের। কংগ্রেস নেতা আব্দুল মান্নান স্মৃতিচারণা করলেন বামপন্থী নেতা, আজীবন বামপন্থী নেতা বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে। সেই যে তাদের সম্পর্ক, এবার সেখান থেকেই আরেকজনকে দেখাবো যিনি কিন্তু সারা জীবন বুদ্ধদেব ভট্টাচার্যর ছায়াসঙ্গী বলা যায়, সেই 72 সালের কথা তিনি বলেছেন, এবং
তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কিন্তু মনে করিয়ে দিতে আজকে ভোলেননি যে ৭২ সালেও সিপিআইএম শূন্য ছিল বিধানসভার অভ্যন্তরে, ৭২ থেকে ৭৭, এবং সেখানেই কিন্তু ৭৭-এ তারা ১৭৮ জন এমএলএকে নিয়ে জ্যোতি বসু সরকার গঠন করেছিলেন ৭৭ সালের ২১শে জুন। সেই কথা কিন্তু মনে করিয়ে দিয়েছেন রবীন দেব, বুদ্ধদেব ভট্টাচার্যর একেবারে বলা যায় ছায়া সঙ্গী হিসেবে থেকেছেন সারাটা জীবন। এবং রবীন দেব কিন্তু আজকে আলিমুদ্দিন স্ট্রিটের ঠিক সামনে দাঁড়িয়ে আমাদের ক্যামেরায় সরাসরি ইন্টারভিউ দিয়েছেন, এবং অবশ্যই সেই এক্সক্লুসিভ ইন্টারভিউতে কিন্তু রবীন দেব বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু বামপন্থী রাজনীতির একজন আইডল, এবং তিনি তাদেরকে পথ দেখিয়েছেন সারা জীবন। সেই কথা কিন্তু অবশ্যই আপনাদের শোনাবো। দেখুন রবীন দেব কি বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে। যখন হেমন্ত বসুকে খুন করা হলো উত্তর কলকাতায়, যখন তার দায় আমাদের ঘাড়ে চাপানো হয়েছিল, আমাকে তোমরা মারছো কেন, আমি তোমাদের কি করেছি, এই প্রশ্নের জবাব দিন। তারপরে সিপিআইএম সম্পর্কে তখন তিনি যে দৃঢ়তা দেখিয়েছিলেন, ওটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে জায়গায় যেই সব যারা বলছে, যারা এটা প্রচার করছে, তারা একদিন সমাজ থেকে বিচ্ছিন্ন হবে। তারপরে ৭২ সালে 14টা আসনে জয়ী হলাম। দীনেশ মজুমদার আর বুদ্ধদেব ভট্টাচার্য যুব ফেডারেশন তৈরি করেছে। দীনেশ মজুমদার সভাপতি, বুদ্ধদেব ভট্টাচার্য সম্পাদক। দীনেশ মজুমদার ৭২ সালে যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিল, কিন্তু দীনেশ মজুমদার সহ 14 জন সিপিআইএমের এমএলএ সিপিআইএমকে কবর দিন বলেছিল। ওই সিপিআইএমের এমএলএ তারা বিধানসভায় যাননি। এখন আমরা বিধানসভায় শূন্য, ৭২ থেকে ৭৭ শূন্য ছিল। সুতরাং বুদ্ধদেব ভট্টাচার্য তখন আমাদের ভরসা জাগিয়েছেন, এখন শূন্য। আর ৭৭ সালে এই জরুরি অবস্থা, আদাবতী সন্ত্রাস, এগুলি সংগ্রাম করে ৭৭ সালের ২১শে জুন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে, বুদ্ধদেব ভট্টাচার্য তথ্য সংস্কৃতি মন্ত্রী হিসেবে শপথ নিয়ে, তখন জ্যোতি বসু ১৭৮ জন সিপিআইএম বিধায়কের নেতা হিসাবে গেছেন, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন সহযোগী। ওরা গান স্যালুট দিতে চেয়েছিল, ওরা জানে না নিয়মটা। গান স্যালুট দেয় একবার শেষ মুহূর্তে। আমাকে কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি বললাম আমি কথা বলবো। যেই আমাদের কর্মসূচি ঠিক হয়েছে যে সকাল 11টায় যাবে অ্যাসেম্বলিতে, আর 12টায় আসবে আলিমুদ্দিন স্ট্রিটে, 3:15-তে যাবে দীনেশ মজুমদার ভবনে, আর তারপরেই হচ্ছে যাবে এনআরএসে। সুতরাং 11টা থেকে 11:30-র মধ্যে ওখানে গান স্যালুট দিলে, গান স্যালুট দেয় হচ্ছে শেষ মুহূর্তে। জ্যোতি বসুকে যখন গান স্যালুট দিয়েছিল, অ্যাসেম্বলি থেকে মিছিল করে মোহরকুঞ্জে গিয়ে গান স্যালুট হলো, মিছিল বন্ধ হলো, তারপরে এসএসকেএমের অ্যানাটমি ডিপার্টমেন্টে বলি দেওয়া হয়েছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, তিনি তো পদ্মশ্রী পুরস্কারও নেননি। তার একটা ছিল যে সরকারি কোনো যা কিছুই হোক উপাধি তা নেননি, এবং সেই দুটোই ধারাবাহিক। সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এটা একটা বিষয়। আবার নিয়ম কানুনটাও জানা দরকার, অনেকে আবার নিয়মটাও জানেন না, এটাও। আপনারা দেখলেন রবীন দেবের বক্তব্য, রবীন দেবের স্মৃতিচারণা বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে, এবং অবশ্যই তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, তার গলায় কিন্তু আবার একটা বিষাদের সুর। অবশ্যই তার সঙ্গে তিনি খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্যর একটা অসুখ শারীরিক দিক থেকে যদি সিওপিডি হয়, তাহলে আরেকটা অসুখ কোথাও গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকারত্ব, এবং তিনি বেকারদের জন্য যে কর্মসংস্থান করতে চেয়েছিলেন সেটা যে কোথাও গিয়ে ব্যর্থ হলো, সেটা যে কোথাও গিয়ে তিনি করতে পারলেন না, সেই যন্ত্রণা এবং অবশ্যই সিওপিডির যন্ত্রণা নিয়েই চলে যেতে হলো বুদ্ধদেব ভট্টাচার্যকে। কি বলেছেন কান্তি গাঙ্গুলি টক টু বাংলার এক্সক্লুসিভ ইন্টারভিউতে, দেখুন। একটা বুক ভরা স্বপ্ন ছিল বাংলার বেকার যুবক যুবতীদের জন্য, বিরোধীদের বাধাতে সেটা হলো না। এমনি সিওপিডি ছিল, কিন্তু এই যে কলকারখানা হলো না, শিল্প হলো না, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হলো না,
একদিকে সিওপিডি, আরেকদিকে এই যন্ত্রণা নিয়ে বুদ্ধবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আগামী প্রজন্ম তার যে স্বপ্ন ছিল কলকারখানা শিল্প হোক, তাকে বাস্তবায়িত করার জন্য রাস্তায় নামবে কোনো পার্সোনাল এবং সেটাই শ্রদ্ধা নিবেদন হবে। কোনো পার্সোনাল মুহূর্ত মনে করছে? পার্সোনাল কথা ওইভাবে কিছু না, পার্টি মিটিং মিছিল আর সরকারের কাজকর্ম এই নিয়েই কথাবার্তা হতো। কখনো তর্ক বিতর্ক হয়েছে, বাদানুবাদ বা তর্ক বিতর্ক? বাদানুবাদ হবে কেন, কোনো মতপার্থক্য হয়, আবার আমরা অ্যাক্রস দ্য টেবিল মিটিয়ে নিই। আপনারা দেখলেন কান্তি গাঙ্গুলির বক্তব্য তার বহুদিনের সাথী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে, এবং তার অন্তিম যাত্রায় কান্তি গাঙ্গুলি অত্যন্ত অসুস্থ শরীরেও আজকে এসেছিলেন এবং হেঁটেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে শেষবারের মতন। অবশ্যই আমরা জানাবো আরও বিভিন্ন নেতা নেতৃত্বদের কথা, তারা কি বলছেন। বুদ্ধদেব ভট্টাচার্য তাদের কাছে একটা আবেগ, একটা নাম, যে নাম সামনে রেখে তারা আগামী দিনে বামপন্থী লড়াইটা করবেন, মানুষের জন্য লড়াই করবেন। সেই ছাত্র যুব আন্দোলনের একাধিক মুখ, শতরূপ ঘোষ থেকে শুরু করে সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধর এবং অবশ্যই কালচারাল জগতের বিজেপির সর্বরী মুখার্জি থেকে শুরু করে দেবদূত ঘোষের মতন বামপন্থী নেতা এবং অভিনেতা, তাদেরও কিন্তু একই বক্তব্য। বুদ্ধদেব ভট্টাচার্য কোথাও গিয়ে তাদের আইডল, এবং সেই আইডলকে সামনে রেখেই লড়াই হবে সামনের দিনে। আমরা অবশ্যই সেই সমস্ত ভিডিও আপনাদের দেখাবো, সেই ফুটেজ আপনাদের দেখাবো, ইন্টারভিউ আপনাদের দেখাবো। আপনাদের দেখুন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।